S-400 নিয়ে ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে তুরস্ককে হুমকি দিল বাইডেন প্রশাসন। ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে 41 কূটনীতিক চিঠি দিল বাইডেনকে। চীনকে কড়া ভাষায় এবার হুমকি যুক্তরাষ্ট্রের। ইন্টারনেট সেবা বন্ধ, গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে উত্তাল মিয়ানমার। মিশরের জেল থেকে মুক্ত হলেন আল জাজিরার সাংবাদিক। প্রকাশ্যে মোদির প্রশংসা করে বিতর্কিত বিচারপতি। ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচারে দ্রুত পদক্ষেপ চান মানবাধিকার কর্মীরা। ইরাকে গণকবর থেকে তুলে এনে শতাধিক ইয়াজিদিকে দাফন। এবং সর্বশেষ থাকছে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে মার্কিন দৈনিকের দাবি নাকচ করল রাশিয়া। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার ব্যাপারে আঙ্কারাকে আবার হুমকি দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে নয় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্কের S-400 কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অটল থাকল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি শনিবার সাংবাদিকদের বলেছেন, আমাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং আমরা আবারও তুরস্ককে S-400 ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি। তুরস্ক হচ্ছে ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সংগ্রহ করেছে। 2017 সালে এ ধরনের 4টি ব্যবস্থার সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে $520 কোটি চুক্তি করে তুরস্ক। 2019 সালের জুলাই মাসে এই ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো, যে প্রক্রিয়া এখনও চলছে। মার্কিন সরকার 2017 সাল থেকেই রাশিয়ার কাছ থেকে S-400 কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন সরকার দাবি করছে এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অঙ্কের বাজেট তুলে দেওয়ার পাশাপাশি ন্যাটো জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তবে তুরস্ক ও রাশিয়া আমেরিকার এ দাবি প্রত্যাখ্যান করেছে। কিন্তু আঙ্কারা বলছে রাশিয়ার কোনো অবস্থায় রাশিয়ার সঙ্গে করা এই সংক্রান্ত চুক্তি বাতিল করবে না। যুক্তরাষ্ট্রের 41 সাবেক কূটনীতিক এবং সেনা কর্মকর্তা ইরানের পরমাণু সমঝোতায় ফিরে যেতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন। তারা চিঠিতে বলেছেন, আমেরিকাকে অবিলম্বে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেওয়ার জন্য বাইডেন প্রশাসনের উচিত সর্বোচ্চ চেষ্টা চালানো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করলেও 2018 সালে তার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নিয়ে যান। প্রেসিডেন্ট বাইডেন গত বছরের নভেম্বরে নির্বাচনের আগে প্রচারণায় একাধিকবার আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতা গ্রহণের পর তিনি এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পরিকল্পনা পেশ করেননি। অবশ্য তিনি জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার ব্যাপারে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি ক্ষমতা গ্রহণের দিনই পূরণ করেছেন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের উপর উইঘুর মুসলিমদের মানবাধিকার হরণ এবং তিব্বত ও হংকং ইস্যুতে নেওয়া চীনা পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। শনিবার বেইজিংকে দক্ষিণ এশীয় স্থিতিশীলতার পক্ষে হুমকি আখ্যা দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন হুঁশিয়ারি করেছেন, অবিলম্বে তাদের জবাবদিহিতার মধ্যে আনা হবে। শুক্রবার চীনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক ইয়াং জিয়াচির সঙ্গে কথা বলেছেন ব্লিংকেন। পরে এক টুইট বার্তায় তিনি বলেছেন, আমি স্পষ্ট করে বলছি যে আমাদের জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং আন্তর্জাতিক ব্যবস্থা অপব্যবহারের অভিযোগে চীনকে জবাবদিহিতার আওতায় আনার পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। জিএচি ব্লিংকেন আলোচনার পর মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলছে, শিনজিং, তিব্বত, হংকং ইস্যুসহ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মানবাধিকার রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এই কথা পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন পরিষ্কার করে বলেছেন। এছাড়া মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে আন্তর্জাতিক সম্প্রদায় যে নিন্দা জানিয়েছে তাতে যুক্ত হওয়ার জন্য চীনের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়। কিন্তু ট্রাম্প যেসব নীতি গ্রহণ করেছেন সেই নীতি ধরে রাখার ঘোষণা দিয়েছেন ব্লিংকেন। এরপর তিনি চীনের উদ্দেশ্যে এমন কড়া বার্তা দিলেন। মিয়ানমারের সামাজিক যোগাযোগ মাধ্যমের পর এবার খোদ ইন্টারনেট সংযোগই বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভ।
রোববার সেখানকার রাস্তায় নেমেছে অভ্যুত্থান বিরোধী কয়েক হাজার মানুষ। আন্দোলন ছড়িয়ে পড়েছে এক শহর থেকে আরেক শহরে। মার্কিন বার্তা সংস্থা এপি ও ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে, বিক্ষোভকারীরা নির্বাচিত সরকারের আটককৃত বিভিন্ন প্রতিনিধিকে মুক্তি দেওয়ার পাশাপাশি সামরিক শাসনের অবসান ঘটানোর দাবি জানিয়েছে। গত 1 ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক জরুরি অবস্থা। অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সুচি সমর্থকরা। এতে সামিল হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অব্যাহত রয়েছে বিভিন্ন আন্দোলন কর্মসূচি। বিক্ষোভ ঠেকাতে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম, পরবর্তীতে শনিবার ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তবুও ঠেকানো যাচ্ছে না আন্দোলন। এপির প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার মিয়ানমারের সব থেকে বড় শহর ইয়াঙ্গুনে বিক্ষোভ করেছে প্রায় 2000 মানুষ। তারা অবিলম্বে সূচির মুক্তি দাবি করেছেন। এদিন শ্রমিক ইউনিয়ন, আন্দোলনকারীদের শিক্ষার্থীরা সূচি দীর্ঘজীবী হন, সামরিক শাসন মানি না স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে রেখেছে পুলিশ। সামনে রয়েছে 2টি জলকামান। এদিকে দেশটির 37 বছর বয়সী মিউ ইউন ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলছেন, আমরা অবশ্যই আন্দোলন অব্যাহত রাখব এবং গণতন্ত্রের দাবি অব্যাহত রয়েছে। আমরা সেনা স্বৈরাচারের শাসন মানি না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদকর্মী মাহমুদ হোসেনকে মুক্তি দিয়েছে মিশর। আটকের 4 বছর পর শনিবার কোনো অভিযোগ গঠন ছাড়াই মিশরের বাসিন্দা সাংবাদিক মাহমুদকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরা। তার মেয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। 2016 সালের কাতার থেকে মিশরে ফেরার পর আটক করা হয় মাহমুদকে। তার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ এবং বিদেশি কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ গ্রহণ করে দেশের সুনাম ক্ষুণ্ণের অভিযোগ তোলে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। মাহমুদ এবং আল জাজিরা বারবার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। শনিবার তার মুক্তির পর আল জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মুস্তফা সোয়াগ এক বিবৃতিতে বলেছেন, মাহমুদের মুক্তির সত্যের এক মুহূর্ত এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার একটি মাইলফলক। মাহমুদের মুক্তিকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি গত 4 বছর তার সঙ্গে যা হয়েছে, এই পরিণতি আর কোনো সাংবাদিককে ভোগ করতে হবে না। আরবি ভাষার সংবাদ মাধ্যম কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে 9 সন্তানের জনক মাহমুদ হোসেইনের। আল জাজিরা আরাবিককে বেশ কয়েক বছর ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার পর 2010 সালে পূর্ণ মেয়াদে যোগদান করেন। প্রথমে তিনি মিশরের কায়রোতে যোগদান করেন, এরপর কাজ করেন কাতারের দোহায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে সর্বাধিক জনপ্রিয়, পছন্দসই, প্রাণবন্ত এবং দূরদর্শী একজন নেতা আখ্যা দিয়ে বিতর্কের মুখে পড়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম.আর. শাহ। কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকা বলছে, দেশের শীর্ষ আদালতের বিচারপতির এমন মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে। শাহের বক্তব্যের বিরোধিতা করছেন প্রাক্তন বিচারপতিদের একাংশ। তাদের অনেকে সংযম পালনের বার্তা দিচ্ছেন। শনিবার ছিল গুজরাট হাইকোর্টের 60তম প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত মোদী। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিগলিত সুরে শাহ বলেন, গুজরাট হাইকোর্টের 60তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আরও ভালো লাগছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো সর্বাধিক জনপ্রিয়, পছন্দসই, প্রাণবন্ত এবং দূরদর্শী নেতা ওই ডাকটিকিট প্রকাশ করায়। এখানেই তিনি থামেননি। মোদীকে সবচেয়ে পছন্দের প্রধানমন্ত্রী আখ্যা দিয়েছেন তিনি। শাহের মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে বিতর্ক শুরু হয়। আদালতের একজন বিচারপতি এভাবে মত প্রকাশ করতে পারেন কিনা তা নিয়ে দ্বিধা বিভক্ত প্রাক্তনরা। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এরাম লোডা বলছেন, এ ধরনের বিষয় সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া উচিত। প্রবাদ বলছে, সংযমী বীরত্বের গুরুত্বপূর্ণ অংশ। শীর্ষ আদালতের আরেক প্রাক্তন বিচারপতি গোপালা গৌড়া শাহের মন্তব্যে বিস্মিত। তার মতে, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যিনি সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত, তিনি প্রধানমন্ত্রীকে এমন সব বিশেষণে ভূষিত করছেন যা অযৌক্তিক এবং অযাচিত। অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার করার অধিকার আন্তর্জাতিক অপরাধ আদালতের রয়েছে বলে যে রুলিং দেওয়া হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠীগুলো। এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে আদালতের কৌশলী ফাতো বেনসুদার প্রতি আহ্বান জানিয়েছে তারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় 2014 সালে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের সময় যুদ্ধাপরাধের তদন্তে আইসিসিকে সুযোগ করে দিয়েছে শুক্রবারের এই রুলিং। 50 দিনের এই যুদ্ধে উপকূলীয় ছিটমহলটি বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল।
2251 ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এ নিয়ে আইসিসি তদন্ত চলছে, অনেক সমালোচনামূলক প্রতিবেদনও হয়েছে। এর আগে ফিলিস্তিন ভূখণ্ডে যুদ্ধাপরাধ অভিযোগ তদন্তে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ফাতো বেনসুদা। বলেছিলেন সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে তা বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইসিসির এই রুলিংয়ে কড়া সমালোচনা করেছেন। অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা একে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়া বলেছেন, এই সিদ্ধান্ত ন্যায় বিচার এবং মানবতার জয়। ইসরায়েল আইসিসির সদস্য নয়, তারা ফিলিস্তিন ভূখণ্ডে আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের রুলিংও প্রত্যাখ্যান করেছে। ইরাকে ইসলামিক স্টেট বায়াস জঙ্গিদের হাতে নিহত ইয়াজিদি সম্প্রদায়ের 104 সদস্যের দেহাবশেষ গণকবর থেকে তুলে এনে দাফন করা হয়েছে। 2014 সালে নিহত এই ব্যক্তিদের দেহাবশেষ শনাক্ত করে গণকবর থেকে তুলে আনা হয়। তারপর শনিবার নিনেভা প্রদেশের সিনজার পর্বতের নিকটবর্তী কোহা গ্রামে দাফন করা হয়। উত্তর ইরাকে ইয়াজিদিদের এলাকাগুলোতে ওই সময় আইএস হামলা চালিয়ে কয়েক হাজার পুরুষকে হত্যা করেছিল। পাশাপাশি নারী ও শিশুদের দাস বানায় এবং ধর্ষণ করে। জাতিসংঘ জানিয়েছে আইএস এই সম্প্রদায়টির বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। ইয়াজিদি অর্গানাইজেশন ফর ডকুমেন্টেশনের প্রধান খায়রি আলী ইব্রাহিম জানান, নিহত 104 জনের সবাই পুরুষ। আইএস তাদের সবাইকে 2014 সালের আগস্টে হত্যা করেছিল। ইয়াজিদি মানবাধিকার কর্মী মির্জা দিনাই বলেছেন, নিহতদের দেহাবশেষের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রথম পদক্ষেপ এটি। 2014 সালের 3 আগস্ট আইএস হামলা চালানোর আগে ইরাকে আনুমানিক 5.5 লাখ ইয়াজিদি বসবাস করত। প্রায় 3.5 লাখ ইয়াজিদি পালিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সম্প্রতি যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল ইলিয়ানভ মার্কিন দৈনিকের দাবি প্রত্যাখ্যান করে এক টুইটার পোস্টে লিখেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে 20 বছর আগের থেকে যাওয়া ইউরেনিয়াম বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লরেন্স নরম্যান সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে এ তথ্য প্রকাশ করেছেন। তিনি নিজের টুইটার পেজে বার্তায় দাবি করেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএর পরিদর্শকরা সম্প্রতি ইরানের 2টি পরমাণু স্থাপনায় 20 বছর আগের রেডিও অ্যাক্টিভ পদার্থের সন্ধান পেয়েছে। তার এই বক্তব্যের জবাবে ইলিয়ানভ নিজের টুইটার পেজে দেওয়া পোস্টে বিষয়টিকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন। হোয়াইট হাউসের ইরান বিদ্বেষী নীতি অনুসরণ করে পশ্চিমা গণমাধ্যমগুলো বিগত বছরগুলোতে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে একের পর এক মিথ্যা এবং অসম্পূর্ণ তথ্য তুলে ধরছে।